ভারতের কারাগারে আটক থাকার পর ফিরে এসেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল আর আলমগীরকে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। অবশেষে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। ওসমান বিন হাদি খুনের ঘটনায় এবার ঘটল সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা, যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, তারা অবশেষে ধরা পড়েছে। তবে বাংলাদেশে নয়, ধরা পড়েছে পাশের দেশ ভারতে। আর তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে মূল 2 আসামি, অর্থাৎ যারা গুলি করেছেন বলে এরই মধ্যে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিট পরবর্তীতে আবারও এখন সিআইডির তদন্তে রয়েছে। সেখানে যেই 2 জনকে প্রধান আসামি করা হয়েছে, ফয়সাল করিম এবং আলমগীর, তাদেরকে ভারত থেকে গ্রেফতার করা হয়েছে। ওসমান হাদির খুনিরা ভারতে গ্রেফতার এবং চুক্তি বিনিময় অনুযায়ী তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়াটাই বাংলাদেশ ও ভারতের জন্য সুন্দর এক সম্পর্ক গড়ে তুলবে। কেননা ইতিপূর্বেও আমরা দেখেছি যে বাংলাদেশে যেই সব সন্ত্রাসী ও অন্য নেতারা অপকর্ম, অন্যায় এবং লুটপাট করে তারপরেই ভারতে গিয়ে তারা আশ্রয় নেয়, এবং এই ভারতও সেই সব সন্ত্রাসীদেরকে আশ্রয় নেওয়ার এক নির্দিষ্ট জায়গা করে দিয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের সাথে এক চুক্তি বিনিময় হয়েছে, যেই দেশ থেকে অন্যায়, অপকর্ম এবং লুটপাট করে যেই সব সন্ত্রাসীরা অন্য দেশে গিয়ে আশ্রয় নেবে, তাদেরকে তখনই গ্রেফতার করে তারই দেশে ফেরত দেওয়া হবে। আর যেই কারণেই সেই চুক্তি বিনিময় অনুযায়ী এই ওসমান হাদির খুনিদেরকে ভারতে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত দিচ্ছে, এবং তাদের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে গিয়েছেন সেই শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে ভারতে ওসমান হাদির খুনিরা গ্রেফতার হয়েছে এবং চুক্তি বিনিময় অনুযায়ী বাংলাদেশে ফেরত দিচ্ছে, আর যেই কারণেই তাদের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই ওসমান হাদির খুনিদেরকে কিভাবে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার পর তাদের সাথে আরও কে কে ছিল, এই বিষয় নিয়েই চালচল্যকর তথ্য উঠে আসছে। এই বিষয়টা আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অবশেষে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। ওসমান বিন হাদি খুনের ঘটনায় এবার ঘটল সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা, যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, তারা অবশেষে ধরা পড়েছে। তবে বাংলাদেশে নয়, ধরা পড়েছে পাশের দেশ ভারতে। আর তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কে বা কারা ছিল এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড? কেন এই ভয়ঙ্কর খুনিরা আবার বাংলাদেশে ঢোকার ছক কষছিল? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদি খুন। অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়, যা দেশের রাজনীতিতে গভীর শোক এবং ক্ষোভের জন্ম দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান 2 আসামি পটুয়াখালীর 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার 34 বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ ছিল। তারা দুজনেই ছাত্রলীগের সাবেক নেতা। বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল টাস্ক ফোর্স এক অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং সুকৌশলী অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ANI এবং পশ্চিমবঙ্গ পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে এই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বইছে খুশির বন্যা। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্ধর্ষ খুনিরা ভারতে গেল কিভাবে? STF এর দেয়া তথ্য অনুযায়ী খুনের পর এই অপরাধীরা মেঘালয় সীমান্ত ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ভারতের মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় স্থির থাকেনি। নিজেদের আসল পরিচয় গোপন করে, আত্মগোপন করে, বারবার স্থান পরিবর্তন করে তারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। STF এর কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আসে যে বাংলাদেশের চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংগঠিত করে দুই পলাতক আসামি পশ্চিমবঙ্গ রাজ্যের বনগা সীমান্ত এলাকায় অবস্থান করছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য। তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর মূলত সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের জন্যই এই বনগা সীমান্তকে বেছে নিয়েছিল। হয়তো তাদের পরিকল্পনা ছিল দেশে ফিরে এসে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা পুরনো কোনো আক্রোশ মেটানো। গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে, অর্থাৎ শনিবার দিবাগত মধ্যরাতে STF এর চৌকস দল যখন বনগা এলাকায় সাঁড়াশি অভিযান চালায়, তখন এই দুই পলাতক আসামির আর পালানোর কোনো পথ খোলা ছিল না। একেবারে হাতে নাতে গ্রেফতার করা হয় ফয়সালপুরি মাসুদ এবং আলমগীর শেখকে। গ্রেফতারের পর রবিবার তাদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থানের দায়ে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন, এই গ্রেফতারের মধ্য দিয়ে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হবে বলে আশা করা যায়। তবে এই খুনিদের দেশে এনে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা জড়িত ছিল। এই দুই খুনিকে আর্থিকভাবে, রাজনৈতিকভাবে কারা সহযোগিতা করেছে। রাজনীতির মাঠে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিনের পর দিন চাঁদাবাজি এবং গুপ্ত হত্যার মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি, তা এই নতুন বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই যেখানে মাঠ পর্যায়ের খুনিদের ধরে মূল হোতাদের আড়াল করার এক সুনিপুণ নাটক সাজানো হয়। আপনাদের নিশ্চয়ই 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগির সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের কথা মনে আছে। সেই নৃশংস ঘটনার পর বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড় ওঠে, তখন পরিস্থিতি সামাল দিতে সৌদি সরকার তড়িঘড়ি করে কয়েকজন ভাড়াটে খুনিকে গ্রেফতার করে এবং ফাঁসি দড়িতে ঝোলায়। গোটা বিশ্বকে দেখানোর চেষ্টা করা হয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আসল নির্দেশদাতা, যিনি হুকুমের আসামি, সেই মাস্টার মাইন্ড MBS এর টিকিটিও কেউ ছুঁতে পারেনি। মূল হোতাকে সম্পূর্ণ ধরা ছোঁয়ার বাইরে রেখে কেবল ভাড়াটে খুনিদের শাস্তি দিয়ে পুরো ঘটনাটি অত্যন্ত চতুরতার সাথে ধামাচাপা দেওয়া হয়েছিল। আজ ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও ঠিক একই রকম একটি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সালপুরি মাসুদ এবং আলমগীর হোসেনের এই আকস্মিক গ্রেফতার কি কেবলই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রাজনৈতিক অঙ্ক? আমাদের গভীরভাবে ভাবতে হবে। আপাত দৃষ্টিতে এই দুজনকে আটকের মাধ্যমে কি আসল হুকুমের আসামিকে খাশোগি হত্যাকাণ্ডের মতোই আড়াল করার কোনো সূক্ষ্ম ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে? ফয়সাল এবং আলমগীর হয়তো কেবলই ঘুঁটি, তারা নির্দেশ পালনকারী বা ভাড়াটে খুনি হিসেবে এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে। কিন্তু কার নির্দেশে তারা এত বড় একটা কাজ করার সাহস পেল? একজন স্ত্রীকে স্বামীহারা করলো, তাকে খুঁজে বের করতেই হবে। নৈপথ্যে থেকে কারা তাদের অস্ত্র, অর্থ, রাজনৈতিক প্রশ্রয় এবং সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করার মতো বিশাল লজিস্টিক্স সাপোর্ট দিল? এই মাস্টার মাইন্ডেরা কিন্তু এখনও পর্দার আড়ালেই বহাল তবিয়তে রয়েছে। এর পাশাপাশি দেশের রাজনীতিতে আরও একটি ঘটনা ঘটেছে যা এই অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ঢাকা 8 আসনে যেখানে শরীফ ওসমান বিন হাদি দাঁড়িয়েছিলেন, সেই একই আসনের MP মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা ঠুকে দিয়েছেন। বোঝাই যাচ্ছে রাজনৈতিক মাঠ কতটা উত্তপ্ত এবং এর ভেতরে কত গভীরে হিসাব নিকাশ চলছে। সচেতন নাগরিক এবং বিপ্লবী জনতা হিসেবে আমাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, বিচারের নামে ধামাচাপা দেওয়ার কোনো ঘটনা বাংলাদেশে আর কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। শুধু ফয়সাল আর আলমগীরকে দেশে ফিরিয়ে এনে বিচার করলেই এই ঘটনার প্রকৃত বিচার হবে না, তাদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।
প্রিয় দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।